তেজস্বী প্রসাদ যাদব বুঝতে পারছে এবং রাহুল গান্ধীও বুঝতে পারছে আমরা কত বড় ভুল করেছি। একে না সঙ্গে নেওয়া, এমআইএম এর নেতৃত্বকে সঙ্গে না নেওয়া, অহংকারে পথে অস্বীকার করে মুসলমানকে ব্যাকসাইড করতে চাইছে, দলিত আদিবাসীদের ব্যাকসাইড করতে চাইছে, খ্রিস্টানদেরকে, আদিবাসীদের, সাঁওতালদের উৎখাত করার চেষ্টা করছে। ফলে সেই সফল করতে গিয়েই বিহারে ভরাডুবি হয়েছে। আবার জানি না বাংলা আসামের কী পরিস্থিতি হয়। নেওয়া হলো না, তখন বুঝেছিল যে নানা রকম যে আমরা একা ক্ষমতায় আসবো, অনেক কিছু করবো। কারণ ওয়াইসি সাহেবের একটা কথা তো মানতে হবে যে পার্লামেন্টে 500-550 বেশি সাংসদ, একমাত্র আসাদুদ্দিন ওয়াইসি বলেছে ये 3 तलाक का कानून हमने नहीं मानता है। पार्लियामेंट दाड़िए बिल छिड़ेছে। তিনি বলেছেন एनआरसीसी का नाम करके हर मुसलमान के बदनाम करेगा, हमारी इतना बड़ा आबादी है 40 करोड़ आदमी को, ये हमको नहीं मानता है। যেটা অন্য রাজনৈতিক দলেরা মুসলমানকে ভোট দিয়েছে, অথচ মুসলমানদের উপরে যখন তলোয়ার চলছে তখন কিন্তু পার্লামেন্টে কোনো সাংসদ সেই অর্থে সঠিকভাবে রুখে দাঁড়ায়নি। সে জায়গায় দাঁড়ায় ওয়াইসি সাহেব একটা প্রধানত ভূমিকা নিয়েছে। বিহারবাসীর কাছে মানুষের মনে একটা দাগ টেনেছিল। এরা সেই দাগটাকে কমজোরি করতে গিয়ে নিজেরা হুমড়ি খেয়েছে, হোঁচট খেয়েছে। এবং আসাম নির্বাচন এবং বাংলা নির্বাচনের ক্ষেত্রে এমন জিনিস যাতে না হয়, এখানে যারা প্রধান বিরোধী বড় দল তাদেরও ভাবা দরকার। আসামে এখন পর্যন্ত যা দেখলাম, মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের AIUDF এর কেউ নিতে চাইছে না। ফলে এটা চরম ভুল করবে। বাংলাতে তাই যে সমস্ত বিরোধী অন্যান্য দলগুলো আছে, যাদের বাংলার মানুষের কাছে একটা এফেক্ট আছে, সে MIM, সে SDPI, ওয়েলফেয়ার পার্টি, আজাদ সমাজ পার্টি, ISF সহ এরকম যে দলগুলো আছে তাদেরকেও নিয়ে বিকল্প কোয়ালিশনের একটা ফন্ড তৈরি করে আগালে তবে ভালো। বিহারের মানুষকে ঠকিয়ে নীতিশ কুমার এবং তার জোট বিজেপি সরকার মানুষকে ঠকিয়ে কারচুপি করে ক্ষমতায় এসেছে। কারণ বিহারের মানুষ অনেক বড় আশা নিয়েছিল যে SIR এর নাম করে প্রায় 75 লক্ষ মানুষকে যাদের ভোটার করে ভোট অধিকার তেড়েছে, সেটা হলো সম্পূর্ণ বিজেপি অঙ্ক কষেছে যে এরা আমাদের বিরোধী ভোট। সেই বিরোধী ভোটগুলো কেটে দেওয়ার কারণে বিজেপির খানিকটা সুবিধা হয়েছে। আর বাকি তারা প্রশাসন এবং হারমাদদের ব্যবহার করে তারা ক্ষমতায় এসেছে। ফলে বিহারের মানুষের কাছে এটা বড় দুঃখজনক। আমরা সেই জায়গা দাঁড়িয়ে আশঙ্কা করছিলাম বাংলার ক্ষেত্রে, বাংলায় SIR এর নামে ঠিক একই রকম পদক্ষেপ তারা না যেন গ্রহণ করতে পারে। তার জন্য বাংলার প্রশাসন, বাংলার যে সমস্ত মানুষরা এই কাজের সঙ্গে যুক্ত, সকলকে একটু সচেতন থাকতে হবে। ফলে বিহারে যেটা করেছে, বাংলায় এমন ঘটনা যাতে না ঘটে, বিভিন্ন মানবাধিকার সংগঠন, সামাজিক সংগঠন সকলকে আগিয়ে আসতে বলবো। বর্তমান পলিটিক্যাল গ্রাউন্ড যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তারা সম্পূর্ণ একটা বিজনেস ইন্ডাস্ট্রি মনে করেছে যে 10 বছর ক্ষমতা আছি মানে আরও 20 বছর থাকতে হবে। তার মানে 10 বছরে 200 কোটি টাকার কামিয়েছি, 20 বছর থাকলে হলো 4000 কোটি টাকার কামাবো। এই হলো রাজনৈতিক নেতাদের মাথায় এটা ঢুকে গেছে, যার জন্য মারো ধরো কাটো ক্ষমতা চাই। ফলে সেই জায়গা দাঁড়িয়ে সাধারণ মানুষ যারা, সাধারণ ভোটার যারা, সাধারণ বুদ্ধিজীবী যারা, এদেরকে সচেতন থাকতে হবে। যে কোনো অন্যায় দেখলে আমাদের একসঙ্গে সংঘবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। প্রয়োজন হলে কোর্টের দ্বারস্থ পর্যন্ত হয়ে সেই মামলা আগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে গণতন্ত্র সঠিকভাবে রক্ষা হওয়া সম্ভব। আমরা দেখছি যে ওখানে আরো একটা যাকে দলে নেয়নি মহাজোটে আসাদুদ্দিন ওয়াইসি, তিনি কিন্তু 5টা সিট পেয়ে যাচ্ছেন। দেখেন, আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে আমরা ধন্যবাদ জানাই, কারণ তিনি গত নির্বাচনে তারা 5খানা সিট জিতেছে এবং আরও 5টা সিটে কম্পিটিশন করেছিল, যেখানে সেকেন্ড পজিশন মতো ছিল। রিসেন্ট এবছরেও তাই राहुल गांधी के प्रस्ताव दिएছিল, तेजस्वी यादव के प्रस्ताव दिएছিল जो कम से कम आप 8 सीट मुझे दीजिए, क्यों हम 10 सीट में लड़ाई किए थे और 5 सीट हमारा चुना हुआ है, जीता हुआ है, और 5 सीट में हम लोग सेकेंड हुआ था। लेकिन इस बार में हम 2 सीट और छोड़ दे रहे हैं, हमको 8 सीट दीजिए। ফলে আমরা বুঝলাম সে কংগ্রেস এবং তেজস্বী প্রসাদের সহ অন্যান্যদের জোটের মানুষ তাদের সঙ্গে ঠিক ব্যবহার করেনি। ঠিক বাংলায় আমরাও চাই একই রকমভাবে বিকল্প সমস্ত মানুষ চায় সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে, মানুষের জীবনযাপনের স্বার্থে রাজনৈতিক নেতাদের। আবারও বলছি, গোটা দেশ জুড়ে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, যেখানে 1 থেকে 2 বার যারা ক্ষমতায় এসেছে, সে বাংলা বলে নয়, সারা ভারতবর্ষে জুড়ে তাদের দুর্নীতি, অত্যাচার, ক্ষমতার অপব্যবহার, এটা ভরি ভরি তার প্রমাণ পাওয়া গেছে। সেই জন্য মানুষ আর চায় না 2 বারের বেশি 3 বার কোনো সরকার সেখানে টিকে থাকুক। তখন মানুষকে তারা মানুষ ভাবে না।
গণতন্ত্র নামে তখন তারা দলতন্ত্রের রাজিত্ব করে, স্বাধীন দেশের মানুষকে পরাধীন করে রাখতে চায়, অর্থাৎ গলা টিপে স্তব্ধ করে ভয় দেখিয়ে ঠান্ডা ঘরে রেখে দিতে চায়। এটা ঠিক জিনিস নয়। জোটে নেওয়া হলো না তখন বুঝেছিল যে নানা রকম যে আমরা একা ক্ষমতায় আসবো, অনেক কিছু করব। কারণ ওয়াইসি সাহেবের একটা কথা তো মানতে হবে যে পার্লামেন্টে 500 550 বেশি সাংসদ, একমাত্র আসাদুদ্দিন ওয়াইসি বলেছে এ 3 तलाक का कानून हमने नहीं मानता है। पार्लियामेंटे दाड़िए बिल छिड़ेছে। তিনি বলেছেন एनआरसीसी का नाम करके और मुसलमान के बदनाम करेगा, हमारे इतना बड़ा आबादी है 40 करोड़ को आदमी को, ये हमको नहीं मानता है। যেটা অন্য রাজনৈতিক দলেরা মুসলমানকে ভোট নিয়েছে, অথচ মুসলমানদের উপরে যখন তলোয়ার চলছে তখন কিন্তু পার্লামেন্টে কোনো সাংসদ সেই অর্থে সঠিকভাবে রুখে দাঁড়ায়নি। সেই জায়গায় দাঁড়ায় ওয়াইসি সাহেব একটা প্রধানত ভূমিকা নিয়েছে। বিহারবাসীর কাছে মানুষের মনে একটা দাগ টেনেছিল। এরা সেই দাগটাকে কমজোরি করতে গিয়ে নিজেরা হুমড়ি খেয়েছে, হোঁচট খেয়েছে। আস্তে যে প্রসাদ যাদব বুঝতে পারছে এবং রাহুল গান্ধীও বুঝতে পারছে আমরা কত বড় ভুল করেছি, একে না সঙ্গে নেওয়া, এমআইএমের নেতৃত্বকে সঙ্গে না নেওয়া। অহংকারে পতন। এবং আসাম নির্বাচন এবং বাংলা নির্বাচনের ক্ষেত্রে এমন জিনিস যাতে না হয়, এখানে যারা প্রধান বিরোধী বড় দল তাদেরও ভাবা দরকার। আসামে এখন পর্যন্ত যা দেখলাম, মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের এআইইউডিএফের কেউ নিতে চাইছে না, ফলে এটা চরম ভুল করবে। বাংলাতে তাই যে সমস্ত বিরোধী অন্য দলগুলো আছে যাদের বাংলার মানুষের কাছে একটা এফেক্ট আছে, সে এমআইএম, সে এসডিপিআই, ওয়েলফেয়ার পার্টি, আজাদ সমাজ পার্টি, আইএসএফ সহ এরকম যে দলগুলো আছে তাদেরকেও নিয়ে বিকল্প কোয়ালিশনের একটা ফন্ড তৈরি করে আগালে তবে ভালো হবে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, মমতা ব্যানার্জি 2009-এ লোকসভা নির্বাচনে ভালো রেজাল্ট করতে পারত না। 2006-এর পর তিনি একটা ফান্ড করেছিল, যে ফান্ডের নাম দিয়েছিল প্রগতিশীল গণতান্ত্রিক ফান্ড, যেখানে ছোট বড় 17টা রাজনৈতিক দল এবং 19টা গণসংগঠন, যার 5টা লোক আছে তাকেও সেই সংগঠনে নিয়েছিল, তাদের নিয়ে লড়াই করে মিডিয়াকে একটা কবজা করে এবং হাওয়ার বাতাবরণ তৈরি করে ঠিক নির্বাচনের কাছে সে তাদের সবাই পেছনে লাথি মেরে সরিয়ে দিয়ে বলেছে আমি একা, হাম কিসি সে কম নেই। আর মিডিয়া তখন ওই জায়গায় গেছে, আর অন্য মানুষেরা ভেবেছিল এইবারটা তো কমসে কম একে দিই, বড় পাথরকে সরাই। সেইভাবে সিপিএমের পরিবর্তনকে গাড্ডা খুলে মানুষ আজ গাড্ডায় পড়ে গিয়ে হাই হাই করছে। দেখেন, আমাদের সংবিধানে পরিষ্কার আছে এবং এখনও পর্যন্ত দিল্লি লালকেল্লা থেকে শুরু করে দিল্লির প্রধান সড়কের জায়গায় আছে যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীতে ভারতবর্ষে যাদেরকে সংখ্যালঘু বলা হচ্ছে, যাকে রোহিঙ্গা নামে বদনাম দেওয়া হচ্ছে, যাকে লুঙ্গি বাহিনী বলে বদনাম দেওয়া হচ্ছে, যাদেরকে জিহাদি বলে বদনাম দেওয়া হচ্ছে, তারা কিন্তু স্বাধীনতা প্রধানত ভূমিকা নিয়েছিলেন। যখন বৌদ্ধিস্টরা আমাদের দেশে নানা রকম বিভ্রান্তমূলক কাজ করেছে, সেই সময় মুসলমানরা একটা ভালো সম্প্রীতির বার্তা দিয়ে বলেছিল আমরা দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকলকে নিয়ে আমরা ব্রিটিশ ইংরেজ সাম্রাজ্যবাদকে এই দেশ থেকে তাড়িয়ে এই দেশে আমরা জন্মেছি, আমাদের মাতৃভূমি ঐতিহ্যকে আমরা রক্ষা করি, তার জন্য লড়াই করে তবে 1947 সালে 15 আগস্ট এই ইংরেজ এবং ব্রিটিশ এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। ভারতীয় সংবিধান যখন রচনা হয় তখন মৌলানা হিফজুর রহমান, ডক্টর আবুল কালাম আজাদ সাহেব সহ অনেকে বলেছিল যে এই দেশটা নিরপেক্ষভাবে করা হোক। তখন অন্যরা বলেছিল এটা হিন্দু রাষ্ট্র হোক। বি.আর. আম্বেদকর তখন বলেছিল না, মুসলমানদের অবদান ভোলা যাবে না, সুতরাং সেই নিয়ে একটা নিরপেক্ষ হোক। কিন্তু সংবিধানের সেই কথাটাকে আজ যারা জনপ্রতিনিধি হিসেবে পার্লামেন্টে, বিধানসভা, রাজ্যসভায় গেছে, তারা সেই কথাটাকে অস্বীকার করে মুসলমানকে ব্যাকসাইড করতে চাইছে, দলিত আদিবাসীদের ব্যাকসাইড করতে চাইছে, খ্রিস্টানদেরকে, আদিবাসীদের, সাঁওতালদের উৎখাত করার চেষ্টা করছে। ফলে সেই সফল করতে গিয়েই বিহারে ভরাডুবি হয়েছে। আবার জানি না বাংলা আসামের কি পরিস্থিতি হয়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি সাধারণ মানুষের স্বার্থে বলবো, দেশের পুরানো ইতিহাস ঐতিহ্য যদি রক্ষা করতে হয় তাহলে এই লড়াই আন্দোলনকে অস্বীকার করলে হবে না, ভুলে গেলে হবে না। ফলে এই সংখ্যার মানুষের উপরে বেশি স্মৃতি এবং মাথা ঠান্ডা রেখে তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে ফন্ড করে আগালেই তবে দেশের মঙ্গল হবে।